তো আমাদের যে যে টপিক গুলো থাকবে আমাদের 7 ক্লাসে, মাল্টি কারেন্সি ইনভয়েস, ইউজ অফ জার্নাল এন্ট্রি, ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন নিয়ে কথা বলবো। তারপর রেকর্ড ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন, ডেপ্রিসিয়েশন এবং ডিসপোজাল নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমাদের পরে যে ক্লাসটা হওয়ার কথা ছিল এটা আজকে একসাথে হবে। কুইক বুকস এর প্রো অ্যাডভাইজার এক্সামের জন্য গাইডলাইন দিব এবং ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন করাবো। তারপরে হাউ টু অ্যাড টিম মেম্বার ইন কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট ভার্সন এবং কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হয় এবং রিপোর্ট সেকশন। এই দুইটা এই 8টা টপিক নিয়ে আজকে আমরা একসাথে আলোচনা করার চেষ্টা করব। তো আসেন আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের টপিকসে হচ্ছে মাল্টি কারেন্সি ইনভয়েস। অলরেডি আপনাদের গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি আপনাদের ডকুমেন্ট গুলা, সেগুলো আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। মাল্টি কারেন্সি ইনভয়েস, মাল্টি কারেন্সি বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদেরকে সবার আগে বুঝতে হবে। মাল্টি কারেন্সি হচ্ছে যদি আপনার ক্লায়েন্টের একাধিক কারেন্সিতে কাজ থাকে, একাধিক কারেন্সিতে যদি সে আপনার বিজনেসটা পরিচালনা করে, তাহলে সেক্ষেত্রে আপনার মাল্টি কারেন্সি অ্যাড করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, বা আপনার কোম্পানি যদি ই কমার্স রিলেটেড বা অন্য অন্য প্রতিষ্ঠান হয় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কাজটা করতে হয়। তো মাল্টি কারেন্সির জন্য আমরা আপনাদেরকে ফাইলটা দিয়ে দিছি। আপনাদের এই ফাইলের মধ্যে দেখবেন একটা এক্সেল শিট থাকবে মাল্টি কারেন্সি ইনভয়েস। তো ফাইলটাকে যখন ওপেন করবেন তখন খেয়াল করে দেখেন কাস্টমারের নেম, ইনভয়েস ডেট, তারপরে প্রোডাক্ট এবং সার্ভিস, তার কোয়ান্টিটি এবং ট্যাক্স সম্পূর্ণ দেওয়া আছে। রিসিভ বাই ওয়েলস ফার্গো চেকিং, পেমেন্ট রিসিভ হচ্ছে 30 এপ্রিল 2024। তারপরে জেরি মার্গুই ইউরো, ইউরোর ক্ষেত্রে দেখেন জেরি মার্গুই ইউরোর ক্ষেত্রে একটা ইনভয়েস করতে হবে এবং পেমেন্ট রিসিভ করতে হবে। এরপর আসেন মিকি মাউস, সে তাকে বলা হয়েছে পাউন্ড, পাউন্ডের ক্ষেত্রে জিনিসটা বলা হয়েছে। এখন সবার আগে আমাদেরকে কারেন্সি অ্যাড করতে হবে, একটা হচ্ছে ক্যাড, একটা হচ্ছে ইউরো, একটা হইতেছে পাউন্ড। তো আসেন আমরা মাল্টি কারেন্সি অপশনটা অন করে আসি নাই প্রথম ক্লাসে, তো আমরা সেখানে চলে যাব। আগে অপশনটাকে অন করার জন্য গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ যাব। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে সবাই অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে দেখেন কারেন্সির এখানে একটা দেওয়া আছে হোম কারেন্সি। আমি এখানে আমাদের হোম কারেন্সি আমরা কিসে হিসাব করতেছি, ইউএস ডলারে। এখন মাল্টি কারেন্সিটাকে আমি যখন অন করব, এখানে তারা আমাকে কিছু কথা বলছে। মাল্টি কারেন্সি মে বি রাইট ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইন মোর দেন ওয়ান কারেন্সি। আমি একটু আগে সেই ব্যাখ্যাটাই বলছি, যদি আপনার একের অধিক কারেন্সিতে বা মুদ্রাতে যদি আপনার ব্যবসাটা পরিচালিত হয়, সেক্ষেত্রে আপনার মাল্টি কারেন্সি অপশনটা ব্যবহার করতে হবে। এখন বলছে ওয়ান্স ইউ হ্যাভ টার্ন অন মাল্টি কারেন্সি, যদি আপনি মাল্টি কারেন্সিটা অন করেন, ইউ কান্ট টার্ন ইট অফ, মানে আপনি এটাকে আর কোনোদিনও অফ করতে পারবেন না। ইউ কান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি, মানে এই যে হোম কারেন্সিটা যেটা সেটা লক হয়ে যাবে। অবশ্যই কি যে কোনো একটা হোম কারেন্সি বেস ধরে কি আপনার সফটওয়্যার গুলো কাজ করতে হয়। তারপর হইতেছে এক্সট্রা ফিল্ড, কলাম এন্ড মোর অ্যাড টু কুইক বুক, সাম ফিচার্স মে নট লঙ্গার বি অ্যাভেলেবল। আচ্ছা, তো আমি এটাকে আই আন্ডারস্ট্যান্ড আই কান্ট আনডু মাল্টি কারেন্সি দিয়ে আমি এটাকে সেভ করব। দেখেন এটা অপশনটা লক হয়ে গেছে। একটু টাইম নিবে বা অনেক সময় রিলোড নিতে পারে। এই যে রিলোড নিয়ে নিবে, মানে যেহেতু আপনি কারেন্সিটাকে চেঞ্জ করতেছেন, ফরেন কারেন্সি এবং মাল্টি কারেন্সি, তো রিলোড হইতে আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যখন আমরা কারেন্সিটাকে নিয়ে কাজ করি, মাল্টি কারেন্সি নিয়ে কাজ করি, তখন সেক্ষেত্রে আমার এই যে কারেন্সির যে ব্যাপারটা মানে আর কি এক্সচেঞ্জ রেট, যেমন ধরেন আজকের দিনের যদি আমি ডলারের হিসাব করি, আজকের দিনে 1 টাকা সমান কত ডলার, যদি আমি দিই টুডে 1 BDT in USD, দেখেন আজকে 1 টাকা হইতেছে মার্কিন ডলারে এত পয়সা। ঠিক আছে, আমি ধরেন দিলাম হচ্ছে 1000 টাকা, তাহলে 1000 টাকা কত মার্কিন ডলারে 8.24। ঠিক আছে, তাহলে এই যে কারেন্সি রেট, এক্সচেঞ্জ যে রেটটা হয়েছে, এই রেটটাকে আমরা প্রফিট এন্ড লসের মধ্যে একটা জায়গায় দেখতে পাবো, একটা রিপোর্ট সেকশনে। সেই সেকশনটার নাম হচ্ছে আমার কি এক্সচেঞ্জ গেইন অর লস নামে আসবে। ঠিক আছে, এই যে দেখেন কারেন্সি, আমি যদি এখন ক্লিক করতে যাই আমার কাছে কিন্তু তারা এডিট করার জন্য পেন্সিল বাটনটা তুলে ফেলছে। তো এই জন্যই আমাদের অবশ্যই মাল্টি কারেন্সি অন করার আগে অবশ্যই খুব সাবধানতার সহিত আপনাকে কাজটা করতে হবে। তারপর ডান দিয়ে আমরা বের হয়ে চলে যাব।
এরপরে আসেন আমাদের মাল্টি কারেন্সি অপশন তো অন করলাম, এবার আমরা কি কারেন্সি অ্যাড করব। দেখেন গিয়ার আইকন থেকে আমরা চলে যাব অল লিস্টে, সেখান থেকে গেলে আমরা একটু খোঁজ করে দেখবো কারেন্সি। আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কারেন্সি যেহেতু কাজ করবো এক্সচেঞ্জ গেইন অর লস, এখন এই রেটটা কি সব সময় কি আমাকে মানে আর কি গুগল থেকে বা ব্যাংক থেকে নিয়ে এসে দিতে হবে কিনা? আমি আপনাদেরকে বলবো যে এই ব্যাপারে টেনশন করা ছেড়ে দেন, কারণ হচ্ছে যে কুইক বুকস অটোমেটিক্যালি সেই সময় ডেটটা আপডেট করে নেয়। দেখেন কারেন্সি ইউরো, 1 ইউরো সমান 1.1705, দেখেন 9/8/2025 14টা 3 বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সে আপডেট করে নিবে, আপনাকে কষ্ট করে আপডেট করতে হবে না। ঠিক আছে, সে ব্যাংক এক্সচেঞ্জ রেট বলেন অন্যান্য এক্সচেঞ্জ রেট অনুযায়ী সে এটাকে আপডেট করে নিবে। এবার আসেন আমরা কারেন্সি অ্যাড করব। আপনাদেরকে 3টা কারেন্সি আমি দিছি, প্রথমত হচ্ছে ক্যাট, ইউরো এবং ব্রিটিশ পাউন্ড। তো আমি চলে যাব, ইউরো তো অ্যাড করা আছে, আমরা অ্যাড কারেন্সিতে চলে যাব, এখানে বাংলাদেশি টাকাও অ্যাড করা যায়, এই দেখেন বিডিটি। তো আমরা চলে যাব ক্যাট অ্যাড করতে, এই যে কানাডিয়ান ডলার দিয়ে অ্যাড করে দেব, এই যে কানাডিয়ান ডলার অ্যাড হয়ে যাচ্ছে। তারপর আমরা ব্রিটিশ স্টার্লিং পাউন্ডটা দেখব। এটা আমাদেরকে খুঁজতে হবে। ওয়ার্ল্ডের সব দেশের কারেন্সি এখানে অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা ধরেন আমি আপাতত পক্ষে অস্ট্রেলিয়ান ডলারই দিলাম, ওটা আমার হয়তো সামনে আসতেছে না এখন, কিন্তু আপনারা ওটা অ্যাড করে নিবেন। হ্যাঁ, ক্যাট, ইউরো এবং অস্ট্রেলিয়ান ডলার, আরেকটা হচ্ছে পাউন্ড। পাউন্ড পাউন্ড কেন আসবে না, একটু চেক করি। পাউন্ড পাউন্ড এই যে জিবিপি পাউন্ড, এই যে দেখছেন জিবিপি ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, আমি এটাকে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের 3টা কারেন্সি অ্যাড হয়ে গেল, আমি অতিরিক্ত একটা করছি অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা এখন আসেন আমি চলে যাব প্লাস নিউতে, গিয়ে আমি একটা ইনভয়েস করতে যাব। আপনাকে বলছে মাল্টি কারেন্সি ইনভয়েস, তো ইনভয়েস আমরা করতে যাব। এখন খেয়াল করেন আমি যখন কাস্টমার ক্লিক করলাম তখন সবার নামে শেষে ইউএসডি দেওয়া। কেন ইউএসডি দেওয়া? এই কারণে ইউএসডি দেওয়া, কারণ আমার কি হোম কারেন্সি লক হয়ে গেছে, তারা আগের ভার্সনে সবাই ইউএসডি হিসেবে আছে। ধরেন আমি দিলাম হচ্ছে মিকি মাউস, মিকি মাউস এখন সে তো নাই, এখন আমাকে অ্যাড করতে হবে, অ্যাড করতে যাব। এখন মিকি মাউস সে কি হিসেবে ছিল আপনারা অবশ্যই দেখে নেবেন, এই যে মিকি মাউস পাউন্ড হিসেবে ছিল। তো পাউন্ড হিসেবে আমরা এই যে দেখেন এইখানে খুব ভালো করে খেয়াল করেন, এখানে আপনাকে বলছে আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি, মানে এখন যদি আপনি কারেন্সিটা সঠিকভাবে না দেন তাহলে পরে চেঞ্জ করতে পারবেন না। তাহলে জিবিপি দিলাম, স্টার্লিং পাউন্ড দিয়ে আমি এটাকে সেভ করে দেব। এখন খেয়াল করেন আমি ইনভয়েস ডেটটা দিব হচ্ছে 2024 সালের অগাস্টের 1 তারিখ। এই যে 2024 সালে অগাস্টের 1 তারিখ অনুযায়ী আমার ইউএস ডলার মানে 1 জিবিপি সমান কত ইউএস ডলার, এটা এখানে শো করতেছে। এখন আপনার ক্লায়েন্টের সাথে যদি এক্সচেঞ্জ রেট নিয়ে কথা হয় যে রেটে করবেন, সেই এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনি এখানে ম্যানুয়ালি এডিট করে বসাইতে পারেন যে হ্যাঁ এই এক্সচেঞ্জ রেটটা আপনার চুক্তি অনুযায়ী এই এক্সচেঞ্জ রেটে হবে। আর যদি না হয় তাহলে ওই সময়ের যে এক্সচেঞ্জ রেটটা থাকবে সেই অনুযায়ী হয়ে যাবে। তারপরে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস নিই, ধরেন ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা হচ্ছে 10টা, এটার উপরে ভ্যাট দিব হচ্ছে 8%। তারপরে হচ্ছে স্পিচ থেরাপি, এটা হবে 5টা,
এবং তার উপরে ট্যাক্স দিতে হবে হচ্ছে 10% ট্যাক্স। ওকে, খেয়াল করেন এখানে এই জায়গাটা বোঝার আছে অনেক কিছু। আমাদের কারেন্সি নিয়ে কাজ হচ্ছে ইউএস ডলারে। এখন ইউএস ডলারে টোটাল টাকা কত? 9,630। আর জিবিপি তে যদি আমি পাই তাহলে কত? 7,570.34। আমার কাজ কোন কারেন্সি নিয়ে? একটু সবাই টেস্ট করেন তো, আমার কাজ কোন কারেন্সি নিয়ে হবে? ইউএসডি নাকি জিবিপি নিয়ে? ওকে, তাহলে আমার কাজ যেহেতু ইউএসডি নিয়ে, তাহলে ইউএসডি দিকে খেয়াল রাখবেন। 9,630 আমি যখন ইনভয়েস করতেছি ওই সময় জিবিপির প্রাইস, স্টার্লিং পাউন্ডের প্রাইস 7,570.34। আর যদি আমি ডলারে নিতে চাই, আমার ইনভয়েসের প্রাইস হচ্ছে 9,630। ওকে, আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিব। এটা ইনভয়েসটা আমি পাবো হচ্ছে আমার সেলস প্যানেলের অল সেলস এ গিয়ে পাবো। আচ্ছা, ইনভয়েসে চলে যায়, যেহেতু অল সেলস এ তারা দেখাচ্ছে না, কোনো প্রবলেম হয়তো বা হইতে পারে প্যানেলে। আচ্ছা, আমি এখানে সার্চ করি 1009। এই যে দেখেন 1009 আমার এখানে চলে আসছে। এখন আসেন আমি এটাকে ডুপ্লিকেট করে নিব। আমরা যখন পেমেন্টের অপশনে যাব, সেই ক্ষেত্রে গিয়ে আমার এক্সচেঞ্জ গেইন অর লসের যে ব্যাপারটা সেটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমার ইনভয়েস। আর এবার আসেন আমরা চলে যাব হচ্ছে পেমেন্ট করতে। পেমেন্টের জন্য চলে যাব রিসিভ পেমেন্ট, অথবা প্লাস নিউর আন্ডারে গিয়ে রিসিভ পেমেন্ট যেতে পারেন। একই মিকি মাউস চলে আসছে। এবার পেমেন্ট ডেটটা দিব। ইনভয়েসটাকে একটু বাম পাশে ওপেন রাখবো। এটা ছিল অগাস্টের 1 তারিখ। আমি ধরলাম হচ্ছে অগাস্টের 10 তারিখে আমি তার কাছে পেমেন্টটা নিব। এই যে দেখেন রেটটা কি চেঞ্জ হয়ে গেছে একটু। হ্যাঁ, এবার পেমেন্ট মেথড ধরলাম হচ্ছে চেকে আমি নিব। আর সেই টাকাটা এসে আমার ঢুকবে হইতেছে ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্টে। আচ্ছা, এবার এখানে খেয়াল করেন, এইখানে হচ্ছে আপনাকে তারা বলে দিছে পেমেন্টের সময়। পেমেন্টের সময় বলে দিছে কত? ইউএসডি 9,657.86। আর আপনি যখন ইনভয়েসটা ছিল 9,630, তাহলে এইখানে যে ডিফারেন্সটা সেটাই কি আপনার লাভ লস হিসেবে আসবে। ধরেন আমি ক্যালকুলেটরে যদি যাই, ক্যালকুলেটরটা আমি একটু ওপেন করব, তাহলে আমার হচ্ছে 9,630 হচ্ছে আমার ইনভয়েস। আর আমি যখন পেমেন্ট পাচ্ছি এট দ্য সেম টাইম, তখন 9,657.86। তাহলে কত? 27.86 টাকা আমি বেশি পাচ্ছি। ওকে, এখন আমি এটা কি করব? 7 ক্লোজ করে দেব। পেমেন্ট রিসিপ্ট কমপ্লিট। আমরা এবার চলে যাব হচ্ছে রিপোর্ট সেকশনে।
এই যে এক্সচেঞ্জ গেইন অর লসটা সেটা দেখার জন্য আমরা চলে যাব রিপোর্টে। রিপোর্ট থেকে স্ট্যান্ডার্ড রিপোর্ট, সেখান থেকে আমরা প্রফিট এন্ড লসে চলে যাব। রিপোর্ট পিরিয়ডটা দিব হচ্ছে অল ডেট। একটু ভালো করে খেয়াল করেন, আপনার এই যে আদার এক্সপেন্সের আন্ডারে এক্সচেঞ্জ গেইন অর লস তারা দেখাচ্ছে মাইনাস। এখন এইটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে এক্সচেঞ্জ গেইন অর লস সেটা মানে এট দ্য সেম টাইম সে গেইনও হিসাব করে এবং লসও হিসাব করে, কিন্তু সেটা দেখানো হয় রিপোর্টিং অনুযায়ী, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী সেটাকে দেখানো হয় হচ্ছে আদার এক্সপেন্সের আন্ডারে এক্সচেঞ্জ গেইন অর লস। এখন মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে আমার কি গেইন, আমি একটু আগে হিসাব করে আসছি, আমার কি হয়েছে গেইন হয়েছে, আমার যা পাওয়ার কথা তার থেকে আমি বেশি পাইছি, ঠিক আছে। আর এটা মাইনাস দেখানোর অর্থ হচ্ছে আদার এক্সপেন্সের আন্ডারে সেটা, ঠিক আছে। এই জন্য এক্সচেঞ্জ গেইন অর লস আদার এক্সপেন্সের আন্ডারে মাইনাস দেখানো মানে হচ্ছে আমার জন্য কি গেইন হয়েছে। আর যদি পজিটিভ ফিগার দেখায় তো তাহলে বুঝতে হবে এটা কি আমার জন্য লস হয়েছে, ঠিক আছে। এইভাবে এক্সচেঞ্জ গেইন অর লসটা আপনারা দেখবেন, প্রত্যেকটা চেক করবেন। আপনারা এর ভিতরে গেলে আবার এই যে 27.86 ভিতরে গেলে যদি আপনি ক্লিক করেন এই অ্যামাউন্টের উপরে, তাহলে আপনাকে আবার সেই ট্রানজাকশন হিস্টরিতে নিয়ে চলে যাবে। ট্রানজাকশন রিপোর্টটা দেখাবে আপনার সামনে যে কিভাবে হয়েছে। এই যে দেখেন এক্সচেঞ্জ গেইন অর লস, ঠিক আছে। পেমেন্ট মিকি মাউস এক্সচেঞ্জ গেইন অর লস, অ্যাকাউন্ট নেম, কোথায় গিয়ে হিট করছে এবং তার অ্যামাউন্টটা কি আছে সেই অনুযায়ী আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা যে মাল্টি কারেন্সি যে আমি 3টা ইনভয়েস দিছি, এই যে দেখেন রিসিভ পেমেন্টে সে চলে আসছে। আমি যদি মোর অপশনে গিয়ে ট্রানজাকশন জার্নালে যাই, আপনার মাল্টি কারেন্সি ইনভয়েস যে 3টা আছে সেই 3টা প্রপারলি ফাইল অনুযায়ী করে ফেলবেন। আমরা জার্নালটা দেখতে চাচ্ছি আর কি, আমরা সেই মাল্টি কারেন্সি ইনভয়েসের, এই জন্য একটু অপেক্ষা করতেছি। দেখেন এইখানে ওয়েলস ফার্গো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডেবিটস, ক্রেডিট এবং এক্সচেঞ্জ গেইন অর লস, এই যে গেইন হওয়া বিধায় এটা কি ক্রেডিট পাশে দেখাইছে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এক্সচেঞ্জ গেইন অর লসের হিসাবটা। ওকে, তো আপনারা ফাইল অনুযায়ী করে ফেলবেন সবাই। এরপর আসেন আমরা আমাদের পরের টপিকে চলে যাব, সেটা হচ্ছে জার্নাল এন্ট্রি এবং ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন নিয়ে কথা বলবো। এখন লোন অ্যামোর্টাইজেশন জিনিসটা কি? লোন অ্যামোর্টাইজেশন বলতে বোঝায় যে আমরা যে টাকা নিয়ে লোন নিয়ে আমরা কোনো কারণে যদি আপনার ক্লায়েন্ট আসে কোন একটা লোন নিয়ে, তখন সেক্ষেত্রে সেই লোনের মধ্যে আপনার কি করতে হয়, ইনস্টলমেন্টের টাকা পরিশোধ করতে হয়। ইনস্টলমেন্টের টাকার মধ্যে আপনার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, একটা হচ্ছে কি ইন্টারেস্ট অ্যামাউন্ট। তো এই দুইটা অ্যামাউন্টকে একসাথে করে নিয়ে তাকে
ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হয়। তো আমরা সবাই জানি যে ইন্টারেস্ট প্রথমে পেয়েবল হয়, মানে হচ্ছে ডিউ হওয়ার পরে তারপরে সেক্ষেত্রে আমার পেয়েবলটা থেকে পেমেন্টের জন্য কাজ করতে হয়। তো জার্নাল আসলে এখানে পেয়েবল নামক জার্নাল আনাটা একটু বিরক্তিকর আমাদের জন্য। তো আমি এক্ষেত্রে আপনাদেরকে একটা টেকনিক অবলম্বন করাবো, বা যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে কাজগুলো করে থাকি। তো এই যে প্রথমে ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন বা অ্যামোর্টাইজেশন শিডিউল, এই শিডিউলটা আপনার ক্লায়েন্ট কোথা থেকে পাবে? শিডিউলটা পাবে হচ্ছে ব্যাংকের কাছ থেকে। ঠিক আছে, ব্যাংকের কাছ থেকে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি ব্যাংকের কাছ থেকে এনে দিবেন আমাকে পেমেন্ট শিডিউলটা। ঠিক আছে, বা লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা। এখানে কি থাকবে? পেমেন্টের নাম্বার, পেমেন্ট ডেট, বিগিনিং প্রিন্সিপাল, ইন্টারেস্ট অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, টোটাল পেমেন্ট এবং এন্ডিং প্রিন্সিপাল। আমরা যদি নরমাল একদম অ্যাকাউন্টিং প্রপার অ্যাকাউন্টিং সিস্টেমে যাই, তো প্রথমে ইন্টারেস্ট ডিউর জন্য জার্নাল আমাকে দিতে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি মান্থ এন্ডে। তারপরে যখন আমি টাকাটা পেমেন্ট করতে যাব, তখন একবার কি আমার পেয়েবলটাকে শেষ করতে হবে, নিঃশেষ করে দিতে হবে, তারপরে টাকা আমাকে পরিশোধ করতে হবে। তো এক্ষেত্রে দুটা বা তিনটা জার্নালের মতো আর কি চলে আসে, কিন্তু আমি এটা এইভাবে না করে জিনিসটাকে একটু টেকনিক্যালি অবলম্বন করাবো। দেখেন, যেটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা কাজ করি। তো আমার এখানে বলা আছে লোন অ্যামাউন্ট 7 লাখ, টোটাল লোন, এবং কয়টার মধ্যে কিস্তি শোধ করতে হবে? 60টার মধ্যে, এবং মর্টগেজ ইন্টারেস্ট রেট 6%। তো দেখেন, ইনস্টলমেন্ট অ্যামাউন্টের মধ্যে দুইটা জিনিস আছে, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি ব্যাংক লোনের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করব 7 লাখ দিয়ে। তো আমি চলে যাব হচ্ছে ট্রানজেকশন অপশনে, আমাদের কুইক বুকস এর ট্রানজেকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে নিউ অ্যাকাউন্টে যাব, সেখান থেকে নাম দিয়ে ওপেন করব হচ্ছে ব্যাংক লোন। ব্যাংক লোন অ্যাকাউন্টের নাম্বার দিব হচ্ছে 2050। অ্যাকাউন্ট টাইপ এটা হবে হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটি, কারণ দীর্ঘমেয়াদী লোন। এই যে লং টার্ম ড্রয়িংস, কত? 7 লাখ। এবার আসেন ডেটটা আমরা একটু ফাইল থেকে দেখবো। অগাস্টের 1 তারিখে পেমেন্ট করা হয়েছে, তার মানে জুলাইয়ের 1 তারিখে আমার পেমেন্ট লোনটা আমি নিয়ে আসছি। কিনা আরেকবার একটু ডেটটা চেক করে নিব। 2021, ওকে, সবকিছু ঠিক আছে, আমি এটাকে সেভ করে দিব। এবার আসেন আমরা জার্নাল করতে যাব। দুইটা জার্নাল এখানে দিব, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এখানে দুইটা জার্নাল দিব, একটা দিব হচ্ছে ইন্টারেস্ট ডিউর জন্য, একটা দিব হইতেছে ইনস্টলমেন্টের জন্য। তো ইন্টারেস্ট ডিউর জন্য আমরা জুলাই মাসের 31 তারিখে জার্নাল দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। মনোযোগ দিয়ে দেখেন, ক্লাস নিউর আন্ডারে চলে যাব, জার্নাল এন্ট্রিতে চলে যাব, কারেন্সি ঠিক থাকবে, জুলাই 2021 31 তারিখে। আমার অ্যাকাউন্টের নেম হবে ইন্টারেস্ট এক্সপেন্স। যদি কারো না ক্রিয়েট করা থাকে করে নিবেন এখান থেকে, বা আগে থেকেও করে নিয়ে আসতে পারেন। ইন্টারেস্ট এক্সপেন্স, এটা হচ্ছে আপনার এক্সপেন্স অ্যাকাউন্ট। আমরা দেখি কোথায় আছে এক্সপেন্স নাকি আদার এক্সপেন্সের মধ্যে। এই যে ইন্টারেস্ট পেইড, এক্সপেন্সের আন্ডারে ইন্টারেস্ট পেইড অপশনটাকে দিয়ে সেভ করে দিব। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে আমার ব্যাংক লোন ক্রেডিট। কত টাকা? 7 লাখ টাকা। আমার লোন ছিল হচ্ছে 3500, 3500 ডেবিট, 3500 ক্রেডিট। তাহলে আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দেব। তাহলে এটা দ্বারা আমার কি হলো? সুদের এক্সপেন্সটাও আমার প্রপারলি হিট করলো। এবং আমরা কি করব? দেখেন, ব্যাংক লোনটাকে যদি চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক লোনটা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমার ব্যাংক লোনটা বেড়ে গেছে। এবার যখন পেমেন্টের সময় জার্নালটা দিব, তখন জার্নালটা আদার অপশনের আন্ডারে আমরা জার্নাল এন্ট্রি চলে যাব। আমার পেমেন্ট ডেটটা হচ্ছে অগাস্ট 1, 2021, কত? 13,532.96। জুলাই অগাস্টের 1 তারিখ
এখন জার্নাল দিব হচ্ছে ব্যাংক লোন ডেবিট, আর হবে আপনি যেইখান থেকে আপনার টাকাটা পরিশোধ করবেন বা যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পরিশোধ করবেন। আমি ধরতেছি ওয়েলস ফার্গো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করতে অবশ্যই কি আপনার ব্যাংকে টাকা থাকতে হবে। আমি এটাকে 7 ক্লোজ করে দেব। ব্যাংক লোন ডেবিট, আর যে মেথড আপনি টাকা পরিশোধ করবেন সেই মেথডটা ক্রেডিট হয়ে যাবে, বা যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি টাকা পরিশোধের জন্য ব্যবহার করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নামে ক্রেডিট হয়ে যাবে। আমরা এবার চার্ট অফ অ্যাকাউন্টে এসে চেক করব আমার ব্যাংক লোন। আমরা দিব হচ্ছে 2050। দেখেন আমার ব্যাংক লোন সর্বশেষ কত আছে। আমি একবার লোনটাকে বাড়াই দিছি এবং আরেকবার লোনটাকে কমাই দিছি। তাহলে আমার এই কাজটা করার রিজন কি? আমার যে পেয়েবল নামক যে ঝামেলাটা আসার কথা সেই ঝামেলাটাকে আমরা আনলাম না। কারণ একবার পেয়েবল আনতে হবে, আবার তাকে বাতিল করতে হবে। এর থেকে ভালো আমি ব্যাংক লোনের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টটা ব্যবহার করে আমি কাজটা সম্পন্ন করলাম। তো প্রথমে ইন্টারেস্টের জন্য জার্নাল দিলাম, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, ব্যাংক লোনটাকে বাড়াই দিলাম। এর পরবর্তীতে ব্যাংক লোনটাকে ডেবিট করে আর যেখান থেকে আমি টাকা পরিশোধ করছি সেই ব্যাংকটাকে ক্রেডিট করে দিব। ঠিক আছে, তাহলে আলটিমেট আমার কি ব্যাংক লোনের যে অ্যাকাউন্টটা মানে আর কি মাস শেষে বা ওই সময় শেষে আমাকে যে অ্যামাউন্টটা পরিশোধ করতে হবে সেই অ্যামাউন্টটা আমাকে প্রপারলি তারা দেখাবে। তো আমরা যদি একটু স্টেটমেন্টের দিকে তাকাই, দেখেন 689,967.04 689,967.04। তো আপনাদের যে ফাইল থাকবে সেখানে আপনারা ইন্টারেস্টের জন্য একবার জার্নাল দিবেন, আরেকবার কি ইনস্টলমেন্টের জন্য জার্নাল দিবেন। আপনারা এখান থেকে জার্নাল দিবেন হচ্ছে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত, তার মানে হচ্ছে 51টা জার্নাল, 102টা জার্নাল আপনাকে দিতে হবে। ঠিক আছে, 102টা জার্নাল আপনাকে দিতে হবে। 51টা হচ্ছে আপনার কি ইন্টারেস্টের জন্য, আর বাকি 51টা হচ্ছে আপনার টোটাল পেমেন্টের জন্য। টোটাল 102টা জার্নাল আপনাকে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাংক লোন এবং জার্নালের ব্যবহার আমরা দেখে ফেললাম। এবার আসেন রেকর্ড ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন, ডেপ্রিসিয়েশন এবং ডিসপোজাল নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো ফিক্সড অ্যাসেটের জন্য আপনাদের একটা ফাইল আমি প্রোভাইড করে দিছি। দেখেন এটা হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটের একটা ফাইল। এখানের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে আমরা যদি একটু তাকাই মনোযোগ দিয়ে। প্রথমে সিরিয়াল নাম্বার, 7টা অ্যাসেট, ডেট অফ পারচেজ, ইয়ার অফ পারচেজ, ফিক্সড অ্যাসেট ক্যাটাগরি, তারপরে হচ্ছে ভেন্ডর সাপ্লায়ার, অরিজিনাল কস্ট, আর এখান থেকে দেওয়া আছে হচ্ছে কারেন্ট ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, বুক ভ্যালু দেওয়া আছে, ইউজফুল লাইফ দেওয়া আছে, সেলভেজ ভ্যালু দেওয়া আছে এবং তার সম্পর্কে ন্যারেশন দেওয়া আছে। এখন আসেন আমি আপনাদেরকে যে জিনিসটা শিখাবো, প্রথমে শিখাবো হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য কিভাবে রেকর্ডিং করতে হয় আমাদের ফিক্সড অ্যাসেট রেকর্ড কিভাবে করতে হয়, ডেপ্রিসিয়েশন করতে কিভাবে করতে হয় এবং ডিসপোজাল কিভাবে করতে হয়। ঠিক আছে, এই তিনটা আমি একসাথে আপনাদেরকে দেখাবো। অনেকে ডিসপোজালটা দেখায় না, কিন্তু আমি ডিসপোজালটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আসেন আমরা কোন একটা অ্যাসেট যখন আমরা রেকর্ডিং করতে যাই তখন আমাদেরকে কয়েকটা জিনিস লাগে, কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগে বেসিক্যালি। প্রথমত হচ্ছে আমার কি লাগবে, অ্যাসেটের নামে একটা অ্যাকাউন্ট লাগবে, ফিক্সড অ্যাসেট। আমি যে অ্যাসেটটা করতে, ধরেন আমি একটা করে দেখাবো আপনাদের ফার্নিচার এন্ড পিকচার। তো ফার্নিচারের নামে আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, তারপর ডেপ্রিসিয়েশনের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাগবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবেন, তাহলে কি হবে আপনার রিপোর্টিং সেকশনটা মানে আর কি অনেক সুন্দরভাবে প্রেজেন্টেবল হবে। তাহলে তিনটা জিনিস, প্রথমে অ্যাসেটের নামে, তারপর ডেপ্রিসিয়েশন, তারপরে হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এবং লাস্ট এন্ড ফাইনাল সেটা হচ্ছে যে আপনার যখন ডিসপোজাল করতে যাবেন তখন ওই যে একটা লাভ লসের ব্যাপার আসবে আপনার ডিসপোজাল করার সময়। ডিসপোজাল মানে হচ্ছে আপনি যখন মেয়াদ শেষে ওই অ্যাসেটটাকে বিক্রি করে দিবেন, সেখান থেকে যদি আপনার কিছু টাকা আপনি পান,
ঠিক আছে, সেই অ্যাসেটটার যে লাভ লসটা হবে হিসাব করে সেটা হইতেছে আপনার লস অর গেইন অন ডিসপোজাল নামে আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আসেন আমরা এক এক করে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আগে অ্যাড করে ফেলি। তো ফিক্সড ফার্নিচার এন্ড পিকচারের নামে আমি আগে একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। নিউ অ্যাকাউন্টে চলে গেলাম। ফার্নিচার এন্ড পিকচার 1050, অ্যাসেট টাইপ হবে এটা আমার ট্যানজিবল অ্যাসেট। ফার্নিচার এন্ড পিকচার নামে অলরেডি তারা দিয়ে রাখছে। এবং আসেন অরিজিনাল কস্ট, অরিজিনাল কস্টটা আমার ফাইলে দেওয়া আছে কত, 4000। এখন একটা প্রশ্ন আছে, এখানে ভেন্ডর এন্ড সাপ্লায়ারের নাম আমি কিন্তু দিয়ে দিছি। ভেন্ডর এবং সাপ্লাই অ্যাসেটের সময় কখন আসে, যখন আপনি অন ক্রেডিটে অ্যাসেটটা পারচেজ করছেন সেই সময় আপনার কি ভেন্ডর এবং সাপ্লায়ারের নামটা আসে। তো আমি যদি এইখানে 4000 যে ইউএসডি যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে কি হবে, আমার যে এক্স্যাক্টলি অ্যাকাউন্টস পেয়েবল নামে যে একটা অ্যাকাউন্ট যাওয়ার কথা বা অ্যাকাউন্টে প্রপারলি হিট করার কথা, সেটা কি আর অ্যাকাউন্টিং অনুযায়ী হলো না। তো আমরা এখানে কি করব, এখানে জিরো দিয়ে চলে যাব, এখানে জিরো দিয়ে ডেটটা দিয়ে চলে যাব 22 সালের জানুয়ারি 1। ডাবল টু। তাহলে আমরা ওই আহ, আচ্ছা এটা নাম্বার আছে অলরেডি, 01012022। এই নামেও এই নাম্বারেও আছে। তাহলে আমরা কি করলাম, ফার্নিচার এন্ড পিকচারের নামে আমরা অ্যাসেটটাকে জিরো দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাসেটটা জিরো দিলাম, কিন্তু আমার এইটার ওপেনিং ব্যালেন্সটা আনবো হচ্ছে আমরা জার্নাল দিয়ে। কারণ যদি জার্নাল যদি না দিয়ে আমি এখানে ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিতাম, তাহলে আমার একটা সব থেকে বড় প্রবলেম হতো, আমরা যে অ্যাকাউন্টস পেয়েবল বা এই যে যে ভেন্ডর আছে ব্রাউন শের, এর নামে কিন্তু সেটা আর কি কাউন্টেবল হতো না। আমরা জানুয়ারি 2022 1 তারিখ আমরা অ্যাসেটের নাম দিব, অ্যাসেট হবে ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল নামে নাই। তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। এটা হচ্ছে আমার জন্য কি ক্রেডিটর্স, এই যে ক্রেডিটর্স অলরেডি তারা দিয়ে রাখছে, ক্রেডিটর্স দিয়ে আমি এটাকে সেভ করে দেব। তাহলে এটার আমার ওপেনিং ব্যালেন্স কত, 4000, 4000, আর এটার ক্রেডিট হবে কত, 4000। আর এই যে ভেন্ডরের নাম, ভেন্ডরের নামটা আমি এখানে দিয়ে দিব, ব্রাউন শেফ। না থাকলে আমি এটাকে সেভ করে নিব। সে হচ্ছে কি অবশ্যই আমার কি সাপ্লায়ার, খুব ভালোভাবে এখানে খেয়াল করে রাখতে হবে, সাপ্লায়ার দিয়ে আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দেব। তাহলে আমার প্রপার অ্যাকাউন্টিংটা হয়ে গেল। এই দেখেন এখন 1070 নামেও কিন্তু আপনার কি অ্যাসেটের যে ভ্যালুটা আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আর অ্যাকাউন্টস পেয়েবল নামে সেই ব্যক্তির নামেও সেটা কি ক্রেডিট হয়ে যাবে, লায়াবিলিটি সৃষ্টি হয়ে যাবে একটা।
দেখেন এখানে কি 4000 আমার কি প্রপারলি অ্যাড হয়ে গেছে। এবার আসেন আমরা অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন নামে একটা অ্যাকাউন্ট অ্যাড করব ওই অ্যাসেটের আন্ডারে। আমরা নিউ অ্যাকাউন্টে চলে যাব, নাম দিব হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হাইফেন দিয়ে আমরা ওই অ্যাসেটের নামটাকে কপি করে নিয়ে আসবো, ফার্নিচার এন্ড ফিকচার 1071। আমরা এটাকে দিব হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের মধ্যে, এটা হবে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন এটার ওপেনিং ব্যালেন্স কি আমার দেওয়া আছে? যদি দেওয়া না থাকে তাহলে আমার ওপেনিং ব্যালেন্সটা হয়ে যাবে 0, আর এটার ওপেনিং ডেটটা হবে 2022। এখন এটা আমি যদি দেখেন, আমি যদি সেভ করতে যাই তাহলে তারা সেভ নিবে না, কারণ এগুলা কি অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন, এগুলোর প্যারেন্ট অ্যাকাউন্ট লাগে। তো আমি এটাকে সাব অ্যাকাউন্ট নামে ক্রিয়েট করব, সাব অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই তার একটা প্যারেন্ট অ্যাকাউন্ট পাবো। এই যে দেখেন ফার্নিচার এন্ড ফিকচার, তার আন্ডারে এটা কি সাব অ্যাকাউন্ট হিসেবে চলে আসবে। এই যে দেখেন ফার্নিচার এন্ড ফিকচার 1071টা ডান পাশে সরে গেছে, সরে গিয়ে এটা কি একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন ফার্নিচার এন্ড ফিকচার 71 নাম্বারটা একটু ডান পাশে সরে গেছে, এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে আপনার কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে সাব অ্যাকাউন্ট। এরপর আসেন আমরা একটু চেক করব ডেপ্রিসিয়েশন নামে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে অলরেডি ক্রিয়েট করা আছে, তাহলে আমার লাগবে না। এরপর আমরা একটা চেক করব লস or gain on disposal of fixed asset। নাই, এ নামে কোনো আমার চার্ট অফ অ্যাকাউন্ট নাই, তো আমি এটাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব। আমি নিউ অ্যাকাউন্টে চলে যাব, লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। এটা আপনার ইনকামের আন্ডারে করা যায়, এক্সপেন্সের আন্ডারে করা যায়, তবে আমাদেরকে একটু চেক করে আসতে হবে ইনকামের আন্ডারে আছে কিনা। টেস্ট আন্ড ইনভেস্টমেন্ট মিসেলেনিয়াস, ইনকামের আন্ডারেও নাই। আমি এবার একটু এক্সপেন্সের আন্ডারে একটু চেক করব। ফ্রেট, শিপিং, ইউটিলিটিস, আদার এক্সপেন্স, এই যে এক্সচেঞ্জ গেইন অর লস। ঠিক আছে, এটা থেকেও আপনার একটা প্রপারলি দেওয়া যায়, বা আদার এক্সপেন্স দিলে, আদার এক্সপেন্স দেওয়াটা ভালো। এক্সচেঞ্জ গেইন অর লস না দিয়ে এটা আদার এক্সপেন্স আমি দিয়ে দেব। এটা ইনকামের আন্ডারে করা যেত, আগে একটা আলাদা অপশন ছিল, এখন এই অপশনটা নাই, এজন্য আমরা এটার কাছাকাছি একদম অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করলাম। ওকে, তাহলে আমার সবকিছু ওকে। এবার আসেন আমরা এবার ডেপ্রিসিয়েশন হিসাব করব। জার্নাল এন্ট্রিতে চলে যাব। এখন ডেপ্রিসিয়েশন 2022 সালে আমাকে বলে দিছে কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন অনেকগুলো মেথড, স্ট্রেট লাইন মেথড আছে, আপনার হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আছে, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড আছে। যেই মেথডই থাকুক না কেন আপনাকে ম্যানুয়ালি এসে কাউন্টেবল করতে হবে। ঠিক আছে, তো আসেন আমরা একটু চেষ্টা করব আমাদের ক্যালকুলেশন করার। এখন বুক ভ্যালু মানে হচ্ছে আপনার এখন খাতা কলমে যে মূল্যটা বর্তমান আছে। ঠিক আছে, এখন আপনি যে প্রাইসে কিনেন, এখন ডেপ্রিসিয়েশন হিসাব করার পরে প্রতি বছর সেই মূল্যটা থাকে না, তো যেটা বাদ দেওয়ার পরে, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে আমার বুক ভ্যালু। তো বুক ভ্যালু থেকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করে আমি পাইছি হচ্ছে কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন।
ঠিক আছে। তো 2022 সালে আমি একটু ক্যালকুলেটরটা হাতে নিব। 2022 সালে ক্যালকুলেটর যদি আমি যাই, তো 22 সালে হচ্ছে আমার কত 400, তারপরে হচ্ছে 23 সালে হচ্ছে কত 400, তারপরে হচ্ছে 24 সালে কত 400, মানে আর কি 22, 23, 24 আমার 3 বছরে হচ্ছে 1200 টাকা। তাহলে আমি যদি একটু লিখি, আমি একটু নোটপ্যাডটা বের করব। এখানে আপ টু 2022 ডেপ্রিসিয়েশন $1200, 1200, 22 না 2024 পর্যন্ত। এরপরে আসেন আপ টু অগাস্ট 2025। এখন এটাই কিভাবে বের করব? আমার 1 বছরে হচ্ছে $400, তাকে আমরা ভাগ করব হচ্ছে 12 দিয়ে, আর গুণ করব হচ্ছে অগাস্ট, তার মানে হচ্ছে 8 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের অ্যান্সার 400 ভাগ 12 গুণ 8, তাহলে আমরা পাচ্ছি $267, 267। এরপরে আসেন, যেহেতু আমরা ডিসপোজাল করব, তাহলে আমার আপ টু ডেট ডেপ্রিসিয়েশন লাগবে। আমি করব হচ্ছে 27 তারিখ পর্যন্ত ডেপ্রিসিয়েশনটাকে আপডেট করে নিব, আপ টু 27 সেপ্টেম্বর 2025। এবার আমি কিভাবে করব দেখেন, 400 হচ্ছে আমার 1 বছরের, তাহলে আমি 360 দিয়ে ভাগ করব, আর 5 দিন সেটা অনুগ্রহ দিবস প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে, আর গুণ করব হচ্ছে 27, তাহলে প্রতিদিনেরটা আমার বের হয়ে যাবে। 400 1 বছরে 360 দিয়ে ভাগ করব, তাহলে আমার প্রতিদিনেরটা বের হয়ে যাবে, আর আমার 27 দিনের বের করতে হবে, তাহলে 27 দিয়ে গুণ করব, তাহলে আমার হচ্ছে $30। তাহলে আমি টোটাল ডেপ্রিসিয়েশন যদি বের করি, যদি আমি বের করি, তাহলে 1200 যোগ 267 যোগ 30, সব মিলে হচ্ছে 1497। কত তারিখ পর্যন্ত? 27 সেপ্টেম্বর পর্যন্ত। তো আমি এটার জন্য জার্নাল দিব, জার্নালে চলে যাব প্লাস নিউর আন্ডারে, জার্নালটা হবে হচ্ছে 2025 সেপ্টেম্বর সাতাইশ তারিখ পর্যন্ত। তাহলে জার্নালটা দিব হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, depreciation expense debit accumulated $1071 according depreciation furniture and fixture credit। এবার টাকাটা আমরা বসাবো, $1497। depreciation expense debit accumulated depreciation credit furniture and fixture। আমি এটাকে সেভ করে দেব।
আশা করি আপনার ডেপ্রিসিয়েশনের হিসাবটা বুঝতে পারছেন। 24 পর্যন্ত আমি হিসাব করে ফেললাম, 1 বছরে 400 ধরে, তারপরে অগাস্ট পর্যন্ত করলাম, মাস একদম কমপ্লিট। এরপরে হচ্ছে 27 দিনের একেবারে ভাঙা হিসাব করে সেই ডেপ্রিসিয়েশনটা আমাকে বের করতে হবে। কারণ যখন আপনি ডিসপোজাল করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপ টু ডেট ডেপ্রিসিয়েশনের প্রয়োজন আছে। ঠিক আছে, আপ টু ডেট ডেপ্রিসিয়েশনের প্রয়োজন আছে, সেই জন্য আপনাকে কি করতে হবে, আপডেট ডেপ্রিসিয়েশন দিয়ে নিতে হবে। এখন আমি চাচ্ছি যে আজকের দিন মানে 28 তারিখে আমি ডিসপোজাল করবো, এই জন্য 27 তারিখ পর্যন্ত আমার অবচয় কত হবে সে অবচয়টা আমরা বের করে নিলাম। ঠিক আছে, 1497। আমি একটা অ্যাসেট দেখাচ্ছি, আপনারা বাকি অ্যাসেট গুলা প্রত্যেকটা সেম প্রসেসে কাজগুলো করবেন। তাহলে আমরা একটু অ্যাসেটটাকে একটু দেখবো, আমাদের অ্যাসেটের ভ্যালু কত আছে। দেখেন অ্যাসেটের ভ্যালু আছে কত, 2503। আর একটা হচ্ছে অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনের ভ্যালু আছে হচ্ছে 1497 মাইনাস, কারণ এটা কি মাইনাস আকারে থাকবে অ্যাসেট থেকে, সেটা কি মাইনাস হয়। এখন ধরেন ফার্নিচার এন্ড পিকচার আপনি ডিসপোজাল করবেন হচ্ছে 2000 টাকা, মানে আপনি এটাকে বিক্রি করে দিবেন 2000 টাকায় আজকের ডেটে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার জার্নালটা কি হবে সেটা আমাকে দিতে হবে। তো আমরা চলে যাব প্লাস নিউর আন্ডারে জার্নাল এন্ট্রিতে। আজকের ডেটে আমি জার্নালটা দিব। ডিসপোজাল করলে সর্বপ্রথম আমি কি পাই, ক্যাশ টাকা পাই। ডিসপোজাল করা মানে কি, আমি এটাকে বাতিল করে দিচ্ছি, আমি আর এটাকে নিয়ে কোনো কিছু করব না, তাই তো। তো আমার সর্বপ্রথম এটা কি টাকাটা আসবে, আমি ধরে নিলাম আমার টাকা আমি পাওয়ার পরে আমি কোথায়, ওয়েলস ফার্গো ব্যাংকে ডিপোজিট করব, কত 2000। 2000 টাকা দিয়ে ডিসপোজাল করব, তাহলে ওয়েলস ফার্গো ব্যাংক অ্যাকাউন্ট হবে কি ডেবিট। তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কারণ ওই অ্যাসেটটা আর আমার কাছে কি থাকবে না, তাহলে তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি আমাকে বাদ দিয়ে দিতে হবে। কত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা ছিল 1497। ছিল, তাহলে ডেবিটে করব 1497। এরপরে আসেন, আমরা লাভ লসের হিসাবটা ধরেন বের করতে পারতেছি না, একটু একটা লাইন গ্যাপ দিব। যদি বের করতে পারেন, আপনি যদি মোটামুটি অ্যাকাউন্টিং নলেজ থাকে তাহলে তো আপনার জন্য কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে তাহলে একটা লাইন গ্যাপ দিবেন, তাহলে বুঝতে পারবেন লাভ লস কিভাবে বের হয়েছে। আমরা অ্যাসেটের নাম কি হবে, ক্রেডিট হবে। দেখেন অ্যাসেট ফার্নিচার এন্ড পিকচার ক্রেডিট হবে হচ্ছে আমার আপনার কি কস্ট প্রাইস দ্বারা। ঠিক আছে, এবার আপনি এখানে মিলান, দেখেন ক্রেডিটে হচ্ছে 4000 আর ডেবিটে কত 3497। তাহলে বাকি যে টাকাটা সেটা কি লস হয়েছে, ডেবিট দিকে ঘাটতি। তো আমরা এখানে কি করব, ডেবিট দিকে ঘাটতিটাকে ঠিক করে দেব। তাহলে এটার নামটা কি, লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট।
কত টাকা ঘাটতি? 503 টাকা। আর যদি ক্রেডিট পাশে ঘাটতি থাকতো তাহলে সেটা কি হতো? গেইন হয়ে যেত। ঠিক আছে, তো এইভাবে করে তাহলে আমরা যখন ডিসপোজালে জার্নাল দিব তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হবে ডেবিট, আর ওই অ্যাসেটের যে অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন সেটা বাতিল হয়ে যাবে সম্পূর্ণ টাকা দ্বারাই। তাহলে কি হবে? ডেবিট হয়ে যাবে ওটা, আর অ্যাসেটের নামে ক্রেডিট হবে। আর যদি লস হয় তাহলে ডেবিট হবে, গেইন হলে ক্রেডিট হবে। আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ করে দেব। আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টটাকে আরেকবার একটু রিলোড দিয়ে নিব। তাহলে আপনারা বাকি অ্যাসেট গুলা যে কোনোটা একটা লাভ দিয়ে করবেন, একটা লস দিয়ে করবেন। ঠিক আছে, প্রত্যেকটা প্রসেস সেম হইতে আপনাকে বাকি কাজগুলা কি কমপ্লিট করতে হবে। এরপরে আসেন আমরা আমাদের যে পরের টপিকটা ছিল সেটা হচ্ছে রিপোর্ট জেনারেট। ঠিক আছে, আমাদের 7 ক্লাস শেষ, তারপরে হচ্ছে রিপোর্ট জেনারেটটা আমরা একটু দেখার চেষ্টা করব। আর এই যে হাউ টু অ্যাড টিম মেম্বার ইন ক্লায়েন্ট অ্যাকাউন্টেন্ট ভার্সন এবং হাউ টু অ্যাক্সেস ফ্রম ইওর ক্লায়েন্ট, এই দুইটা জিনিস আমি আপনাদের ভিডিও করে রাখছি, আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আমি একটু চার্ট অফ অ্যাকাউন্ট তারা রিলোড নিচ্ছে, অনেক টাইম নিচ্ছে। গতদিনও আমরা ক্লাস নিতে পারি নাই। এই কুইক বুকস এর যে আপডেট চলমান এখনো আছে এবং পাশাপাশি জেরোরও আপডেটটা চলমান আছে, এই জন্যই এখন পর্যন্ত এই প্রবলেমটা একটু সৃষ্টি হচ্ছে। একটু সবাই কাজ করতে সমস্যা হবে, কিন্তু একটু ধৈর্য ধরে কাজগুলো করবেন, আশা করবো আপনাদের কাছ থেকে। আর আমাদের বাংলাদেশের ওয়াইফাই নেটওয়ার্কের কারণেও এটা অনেকটা ইস্যু করতে পারে। তাহলে আমরা অ্যাসেটটা দেখি। দেখেন এই যে অ্যাসেটও জিরো হয়ে গেছে, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও কি জিরো হয়ে গেছে, কারণ ডিসপোজাল করলে ওই অ্যাসেটও থাকবে না, তার কি অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন নামে যে অ্যাকাউন্টটা আছে সেটাও থাকবে না। এবার আসেন আমরা রিপোর্ট দেখবো। তাহলে রিপোর্ট সেকশনে চলে যাব। আমরা অলরেডি জানি রিপোর্ট কোথা থেকে দেখতে হয়। আমরা এই পর্যন্ত যা যা কাজ করছি সেগুলো আমরা রিপোর্ট আকারে সবাই ডাউনলোড করে নিব। ঠিক আছে, এই যে রিপোর্ট থেকে চলে যাব স্ট্যান্ডার্ড রিপোর্ট। অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে বা একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে যা যা প্রয়োজন সব ধরনের রিপোর্ট এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, কিছু জিনিস আছে ফেভারিট করা, যেগুলো হচ্ছে ফেভারিট করা। আপনি নিজ থেকে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি ফেভারিট করে নিয়ে আসতে পারেন। ধরেন আমি যদি প্রফিট এন্ড লস দেখতে চাই, তো প্রফিট এন্ড লসে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে লিখতে পারেন যে প্রফিট এন্ড লস। দুইটা যে কোনোটাই আপনার সামনে কি একই জায়গায় নিয়ে আসবে। এখান থেকে রিপোর্টিং পিরিয়ডটাকে একটু আপনারা ঠিক করে দিবেন। অল ডেট দিয়ে দিব, যেহেতু আমরা প্রিভিয়াস ডাটা নিয়ে প্র্যাকটিস করছি এই জন্য। দেখেন আমার বিজনেস এখন পর্যন্ত লাভ আছে কত? 12,132.23। এই যে দেখেন আমার নেট ইনকাম কত? 2,052.09। ঠিক আছে, আপনারা যা যা রিপোর্ট করছেন সেখান থেকে এই যে ডান পাশে দেখবেন যে এই যে কি প্রিন্ট অপশনে গিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। কেমন? প্রিন্ট করে আপনারা অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। এভাবে করে প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট, প্রত্যেকটা জিনিস আপনি ডাউনলোড করতে পারেন। ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেইল, এই যে দেখেন এই যে আপনার রিপোর্ট খুব সুন্দরভাবে আপনার সামনে কি প্রেজেন্টেবল হবে।
ঠিক আছে। এই ইনফরমেশন গুলো কোথা থেকে আসছে? আপনি যে ব্যবহার করছেন কুইক বুকস এর যে রিপোর্ট সেকশনে কাজ করার জন্য যে কাজগুলো, অ্যাকাউন্ট রিসিভেবল সেকশন, অ্যাকাউন্ট পেয়েবল সেকশন, বা যা কাজ করছেন সেটার আলোকে কি আপনার এই রিপোর্ট গুলাকে সৃষ্টি করছে তারা। ঠিক আছে, এখানে কাস্টমাইজ করার বা হাত দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি আপনার ব্যালেন্স শিটও দেখতে চান, এই যে এখান থেকে ব্যালেন্স শিটে ক্লিক করে ব্যালেন্স শিটের পার্টটা আপনারা দেখতে পারবেন। অল ডেট দিব আমরা। টোটাল অ্যাসেট এবং লায়াবিলিটি থেকে শুরু করে সবগুলো তারা কাউন্টেবল করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে করে আপনারা যে যে রিপোর্টগুলো আপনাদেরকে করতে বলা হয়েছে, স্টক ভ্যালুয়েশন, পারচেজ, স্টক নামেও থাকতে পারে অথবা ইনভেন্টরি নামেও থাকতে পারে, বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, স্টক ইনভেন্টরি সেম জিনিস, আবার এটা কোশ্চেন করেন না যে স্যার স্টক আলাদা ইনভেন্টরি আলাদা কিনা। ঠিক আছে, এই স্টেটমেন্টগুলো আপনারা ডাউনলোড করে অ্যাসাইনমেন্টে জমা দিবেন।